আমার নাম রানী। যখন আমার বয়স 12 বছর তখন আমাকে অপহরণ করা হয়েছিল। আমি খুব ভালো ফ্যামিলির মেয়ে। আমার বাবা মা আমাকে খুব ভালোবাসত। আমার থেকে বড় এক দিদি আর ছোট এক ভাই ছিল। আমাকে সবাই খুব ভালোবাসত, কেননা আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। আমার মুখে গোলাপি আভা আর চোখ টানা টানা ছিল। সবাই আমাকে বলতো যে তুমি একটা বারবি ডল। সবার এই প্রশংসা শুনে আমি খুব খুশি হতাম, কেননা নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আজকে সকাল থেকেই আমার হৃদয় খুব উসকুস করছিল। এই কারণে আমি মাকে বললাম যে আমার স্কুলে যেতে মন চাইছে না। কিন্তু মা আমার একটা কথাও শুনল না, বরং মা আমার মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলল, খবরদার, আজকে যদি তুই কোনো বাহানা করিস তাহলে তোকে খুব মারবো। তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, তোর বাবা তোদেরকে স্কুলে ছেড়ে আসবে। মা এটা বলেই নিজের ঘরে চলে গেল। এদিকে আমার দিদি আর ছোট ভাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল। কিন্তু আজকে আমার যেতে একদমই মন করছিল না। না হলে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম আর সব সময় মতোই স্কুলে যেতাম আর নিজের কাজও সময় মতোই করে নিতাম। কিন্তু আজকে আমার মন কেমন করছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন কিছু হতে চলেছে। কিন্তু মা আমার কোনো কথা শোনার জন্য রাজিই ছিল না। তাই আমিও স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। ইউনিফর্ম আগে থেকেই বাথরুমে ঝুলিয়ে রাখা ছিল। বাথরুমে গিয়ে আমি স্নান করে কাপড় বদলে বাইরে এসে স্কুলের ইউনিফর্ম পরলাম আর তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে এসে গেলাম। ব্যাগ আগে থেকেই গুছানো ছিল। আমরা 3 ভাই বোন একসাথে নাস্তা করলাম। আমি আমার মায়ের খুব আদরের মেয়ে ছিলাম। এই কারণে তার কাছে বসে তার গলায় হাত দিয়ে বলেছিলাম, মা, আজকে আমার একদমই মন চাইছে না। না জানি কেন আমার অদ্ভুত একটা ভয় অনুভব হচ্ছে। তাই আজকে আমি ছুটি নিয়ে নেই, কাল থেকে আবার স্কুলে যাব। তখন আমার মা মাথা ঝাঁকিয়ে বললেন, আজকে তোর টেস্ট আছে। আজকে যদি টেস্ট না দিস তাহলে ফাইনাল এক্সাম দিবি কিভাবে? তার কথাও ঠিক ছিল। এই কারণে আমি চুপচাপ নিজেকে কন্ট্রোল করলাম আর মায়ের গালে চুমু দিয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। মা আমাদের 3 জনকেই দরজা অবধি ছাড়ার জন্য এলো আর আমরা স্কুলের দিকে রওনা হয়ে গেলাম। আমাদেরকে স্কুলে ছাড়ার জন্য প্রতিদিন বাবাই যেত, কিন্তু আজকে তাকে অফিসে তাড়াতাড়ি যেতে হতো। এই কারণে সে যেতে পারেনি। আমরা 2 ভাই বোন দিদির সাথেই স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। এরপরে হঠাৎ করেই গাড়ি থেকে 2 জন মোটাসোটা লোক বাইরে বেরিয়ে এলো আর তারা দিদি আর ভাইকে ছেড়ে আমাকে ধরে নিল আর টানতে টানতে আমাকে গাড়িতে ঢুকিয়ে দিল। আমি কান্না করছিলাম, আমাকে ছেড়ে দাও বলে চিৎকার করছিলাম। কিন্তু ওই লোকগুলো আমার উপরে একটুও দয়া দেখালো না। তারা আমাকে বস্তা ছোড়ার মতো করে ছুঁড়ে ফেলে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল আর তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে পালাতে লাগলো। আমার দিদি আর ভাই অনেক দূর অব্দি গাড়ির পেছন পেছন এসেছিল। তারা চিৎকার করছিল যে আমাদের বোনকে ছেড়ে দাও, ও বাচ্চা মেয়ে, ও কিছুই করেনি। কিন্তু সেই লোকগুলো একটুও থামলো না, আর না তো তারা থামতে চাইতো। আমি গাড়ির ভেতরে খুব হাত পা ছুড়ছিলাম, তাদের কাছে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে যেতে দাও, কিন্তু তারা আমার উপরে একটুও দয়া দেখালো না। আমার বেশি চিৎকার চেঁচামেচিতে রাস্তার লোকেদের এদের উপরে সন্দেহ হতে পারে। এই জন্য যে গাড়ি চালাচ্ছিল সেই ড্রাইভার বলল, এই মেয়েটার মুখে রুমাল ঢুকিয়ে দে। চিৎকার করে করে কান ঝালাপালা করে দিয়েছে। তাছাড়া যদি রাস্তার লোকেরা বুঝতে পারে তাহলে আমাদের জন্য সমস্যা হবে। আমি তার কথা শুনে খুব জোরে চিৎকার করতাম। তার আগেই আমার পাশে যে লোকটা ছিল সে আমার মুখে রুমাল রেখে দিল। আমি খুবই চালাক মেয়ে, তাই নিজের দম বন্ধ করে রাখলাম, কিন্তু এতেও আমার কোনো লাভ হলো না। সেই রুমালে অজ্ঞান করার ঔষধ লাগানো ছিল। এই কারণে আমি খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার চোখ খুলল তখন রাত হয়ে গেছিল। বাইরে চেঁচামেচির আওয়াজ আসছিল, গান বাজার আওয়াজ আসছিল, পুরুষদের হাসির আওয়াজ শোনা যাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে বসে দেখলাম আমি একটা ঘরের মধ্যে একটা ছোট্ট বিছানায় শুয়ে আছি। ঘরে পর্দা লাগানো, জায়গায় জায়গায় ঝুনঝুনি রাখা ছিল, মেকআপের জিনিস আর মদের বোতলও রাখা ছিল। এসব দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কোথায় আছি কিছুই বুঝতে পারছিলাম না। এখনও আমি স্কুলের ড্রেসেই আছি। আমি তাড়াতাড়ি উঠে দরজা ধাক্কাতে চাইছিলাম, কিন্তু আমি চুপ হয়ে গেলাম, কারণ বাইরে থেকে লোকজনের বাজে বাজে কথা শুনতে পেলাম। তার মানে আমি কোনো খারাপ জায়গায় পৌঁছে গেছি। আমি ভয় পেয়ে খুব সাবধানে জানলার কাছে গিয়ে যখন পর্দা সরিয়ে আমি বাইরে উকি দিলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি কোনো ছোট বাচ্চা না, একজন 12 বছরের মেয়ে। আমি টিভি সিরিয়ালে প্রায়ই এইরকম দৃশ্য দেখেছি, যেখানে কোঠার দৃশ্য দেখানো হতো। তার মানে আমি কোনো খারাপ জায়গায় এসে গেছি। এসব ভেবে আমার চোখ থেকে জল ঝরছিল। আমার নিজের মায়ের কথা মনে পড়ল। আমি তাকে বলেছিলাম যে আমি আজকে স্কুলে যাব না, কিন্তু তিনি আমার কোনো কথা না শুনে আমাকে জোর করে স্কুলে পাঠিয়ে দিয়েছিল, যার কারণে
আজকে আমি একটা কোঠাতে এসে গেছি। আমার হৃদয় ধুক ধুক করছিল। আমি মনে মনে প্রার্থনা করছিলাম যে আমার বাবা মা আমাকে বাঁচানোর জন্য এখানে এসে যাক, বা কোনো পুলিশ পৌঁছে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাক। কিন্তু হয়তো এইসব আমার কপালে ছিল না। তাই আমি চুপচাপ বিছানার উপরে বসে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যে ভগবান আমাকে বাঁচিয়ে নাও, আমি এখানে থাকতে চাই না। কিন্তু হয়তো ভগবান আমার প্রার্থনা গ্রহণ করলেন না। সময় এভাবেই কাটতে লাগলো, আর আমি কান্না করতে করতে কখন যেন গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কেউ একজন আমার মাথার কাছে দাঁড়িয়ে আমাকে ওঠার জন্য ডাকছিল। আমি হালকা হালকা চোখ খুলে দেখলাম যে একজন মহিলা চকচকে কাপড় পরে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে উঠে বসলাম। সে আমাকে দেখতে দেখতে বলল, এই মেয়ে, বাইরে আয়, তারাবাই তোকে ডাকছে। আমি মনে মনে এটাই ভাবছিলাম যে তারাবাইটা আবার কে। তখনই সে আমার হাত ধরে টানতে লাগলো। আমি তাকে বললাম, আমাকে মুখটা অন্তত ধুতে দাও। আমার কথা শুনে সে হাসতে হাসতে আমার মুখ নিজের হাতে ধরে বলল, এই ছোটি, তোর মুখ খুবই সুন্দর, এটা ধোয়ার দরকার নেই। চল, তারাবাইয়ের হুকুম, তোকে তাড়াতাড়ি করে তার কাছে নিয়ে যেতে হবে। আমার এই মহিলার ব্যবহার খুব খারাপ লাগছিল, কেননা সে খুবই রুক্ষ ভাষায় কথা বলছিল। কিন্তু আমি তাকে কিছু বলতেও পারছিলাম না। সে নিজের মুখে অনেক মেকআপ লাগিয়ে রেখেছিল আর একটা রং বেরঙের কাপড় পরেছিল। সে হয়তো ভেবেছিল যে সে খুব সুন্দরী, কিন্তু তাকে দেখতে খুব বাজে লাগছিল। হঠাৎ সে আমাকে টানতে টানতে বাইরে নিয়ে এসে তারাবাইয়ের দিকে ছুড়ে দিয়ে বলল, ভাই, এটা সেই ছুটি যাকে রাকেশ কাল পাঠিয়েছে। আমি নিজের মাথা উঠিয়ে দেখলাম একটা সোফার উপরে একজন খুবই মোটাসোটা মহিলা বসে আছে, যে কাপড় তো খুবই জঘন্যভাবে পরেছিল, যেটা দেখে আমার চোখ নিচু হয়ে গেল। সে শাড়ি পরেছিল, কিন্তু এমনভাবে পরেছিল যাতে তার শরীর দেখা যাচ্ছিল। সে আমার মুখের উপরে হাত দিয়ে বলল, এই মালটা তো খাসা। এই কথাটা বলেই সে হাসতে লাগলো, যদিও আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। আমি তার সামনে হাত জোর করে বললাম, আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও, আমাকে স্কুলে যেতে হবে, আমি এখানে থাকতে চাই না, আমাকে ছেড়ে দাও। তোমরা খুব খারাপ, আর এই জায়গাটাও খুব খারাপ। আমি আর কিছু বলতাম তার আগেই তারাবাই আমার গালে জোরে একটা থাপ্পড় মেরে আমার মুখ নিজের হাতে চেপে ধরে বলল, যদি তুই আর কিছু খারাপ কথা বলিস তাহলে এখানেই তোর কবর বানিয়ে দেব। নিজের মুখ বন্ধ রাখ, আমার সামনে কেউই উল্টোপাল্টা কথা বলার সাহস পায় না। আমার পা টিপে দে, তারপরে ভাবছি তোকে দিয়ে কি করা যায়। এই লোকেদের দয়া মায়া নেই, তাই আমি কান্না করতে করতে তার পা টিপতে লাগলাম। আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে দেখে কিছু সময় পরে তারাবাই একটা জোরে থাপ্পড় আমার গালের উপরে মারল, আর রেগে গিয়ে চিৎকার করে বলল, কি এমন করেছি তোর সাথে যে তুই এত কান্না করছিস? চুপ হয়ে যা। আমি তোর ব্যাপারে ভেবে নিয়েছি যে তোকে দিয়ে আমি কি করব। তারাবাইয়ের পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল, সেও একটা চকমকি কাপড় পরেছিল। এখানে যারা আছে প্রায় সকলেই চকমকি কাপড়ে ছিল, আর আমার এরকম কাপড় দেখে ঘৃণা আসতো। তারাবাইয়ের হুকুমে চামেলি তাড়াতাড়ি করে নাস্তা বানাতে রান্নাঘরে চলে গেল, আর আমি মাটিতে বসে নিজের চোখের জল কন্ট্রোল করছিলাম। কিছু সময় পরে চামেলি আমার সামনে নাস্তা রেখে দিল। আমি তারাবাইয়ের দিকে তাকিয়ে ধীর গলায় বললাম, তারাবাই, আমি মুখ ধুইনি, ব্রাশ করতে বাথরুমে যাই। তারাবাই আমার কথা শুনে জোরে হাসলো আর বলল, এই চামেলি, ছোটিকে নিয়ে যা, এর বাচ্চামো দূর করে দে। আমি অবাক হচ্ছিলাম যে এরা কি ধরনের কথা বলছে। যদিও চামেলি ঠোঁটের কোনায় হাসি এনে আমার হাত ধরতে চাইল। আমি তাড়াতাড়ি করে নিজের হাত পিছনে করে নিলাম আর তারাবাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনি যেমন বলবেন তেমনই হবে, আমি এভাবেই নাস্তা খেয়ে নেব। আমার কথা শুনে তারাবাই জোরে হেসে মাথা নাড়িয়ে সোজা হয়ে বসে গেল। এরা আমাকে নাস্তার জন্য একটা পরোটা আর চা দিয়েছিল। নাস্তা করে আমি সেই পাত্রটা উঠিয়ে রান্নাঘরের দিকে যেতাম, তার আগেই তারাবাই আমার হাত ধরে চামেলিকে ডেকে সেই পাত্রটা উঠিয়ে নিতে বলল। এরপরে তারাবাই আমাকে তার পাশে বসিয়ে বলল, তুই ছোট না হলে তোকে এখনই কোঠায় বসিয়ে নিজের কপাল চমকে নিতাম, কিন্তু তুই ভবিষ্যতের পার্টি, এই কারণে আমি তোকে 18 বছর অবধি কিছুই হতে দেব না। তুই আমার ছত্রছায়ায় থাকবি, কিন্তু যদি চালাকি করার চেষ্টা করিস বা আমার অনুমতি ছাড়া এই কোঠা থেকে পালানোর চেষ্টা করিস, তাহলে মনে রাখিস আমি তোর চামড়া খুলে নেব, আর আজ থেকে তোর নাম মিতালি। আমি বললাম, আমার নাম তো রানী, আপনি আমার অন্য নাম কেন দিচ্ছেন? তারাবাই এক নজর আমার দিকে তাকিয়ে আমার হাত ধরে বললেন, আমার হুকুম যদি তুই না শুনিস তাহলে আমি তোকে মেরেই ফেলব, যদিও তুই আমার জন্য সোনার ডিম পাড়া হাঁস। আমি চুপ হয়ে গেলাম আর উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম যে সেই সময় আসার আগেই আমার জীবনে এমন কিছু হয়ে যাক যাতে আমি এই কোঠা থেকে বেরিয়ে যাই। এখানে থাকা সমস্ত মেয়েই
এই জীবনের সাথে সমঝোতা করে নিয়েছে, কিন্তু আমি আমার জীবনের সাথে এই রকম সমঝোতা কোনো মতেই করতে চাই না। আর ওই যে কথায় বলে না, কিছু প্রার্থনার মধ্যে এত শক্তি থাকে যে সেটা পূরণ হয়েই যায়। সময় এভাবেই কেটে যাচ্ছিল, আর এখন আমি 18 বছরের হয়ে গেছি। আজকে খুব বড় পার্টির আয়োজন করা হয়েছিল, কেননা আমার দাম ডাকা হতো। তারাবাই বলেছিল যে আমাকে একটা সোফার উপরে দাঁড় করানো হবে, আর অনেক পুরুষ আসবে যারা আমার দাম ডাকবে। যে পুরুষ বেশি টাকা দেবে আমাকে তার হাতে সঁপে দেওয়া হবে। এখন এটা তার উপরে নির্ভর করবে যে সে আমাকে সাথে নিয়ে যাবে নাকি আমাকে ব্যবহার করে এখানেই রেখে যাবে। যদি সে আমাকে নিজের সাথে নিয়ে যায় তাহলে আমি এই কোঠা থেকে স্বাধীনতা পেয়ে যাব, আর যদি সে আমাকে ব্যবহার করে রেখে যায় তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। কেননা এরপরে আমাকে প্রতি রাতে নতুন নতুন পুরুষের হাতে সঁপে দেওয়া হবে যে আমাকে এক রাতের জন্য কিনে নেবে। আমার চোখ বন্ধ ছিল আর ঠোঁট কাঁপছিল, হৃদয় ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমাকে তারাবাইয়ের মেয়েরা সাজিয়ে দিচ্ছিল। এ আমার উপরে কেমন সময় নেমে এসেছে ভগবান! আমি নিজের মা বাপের আদরের মেয়ে থেকে আজকে একজন বাজারি মেয়ে হতে যাচ্ছি ভেবে আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। সবার আগে আমাকে পেশ করার কথা ছিল, যাতে যারা আসবে তারা সহজেই আমাকে কিনতে পারে। মেহফিল সাজানো হয়েছিল, সমস্ত জায়গাটা সাজানো গোছানো হচ্ছিল। আজকে প্রথমবার আমি তারাবাইয়ের চোখে জল দেখে অবাক হয়েছিলাম, কিন্তু চুপচাপ থাকলাম, কারণ আমি জানতাম যে সে আমাকে খুব ভালোবাসে। সে সমস্ত মেয়ের মধ্যে যদি কারো গুরুত্ব বেশি দিয়ে থাকে তাহলে সেটা আমার। কিন্তু আজকে আমি না তো তারাবাইয়ের কাছে গিয়েছি আর না তো তার সঙ্গে কোনো কথা বলেছি। যদি তিনি আমাকে সত্যিই ভালোবেসে থাকতেন তাহলে তিনি না তো আমার দাম উঠাতেন আর না তো আমাকে এই কাজ করতে দিতেন। হ্যাঁ, আমার কাছে তার একটা গুরুত্ব ছিল, কেননা সে আমার কাছে আমার মায়ের মতো ছিল, কিন্তু আজকে আমার তার কথা ভেবে খুব ঘৃণা হচ্ছিল। সন্ধ্যা হতেই পুরুষদের আসা শুরু হয়ে গেল। চতুর্দিকে সুগন্ধি ছড়িয়ে পড়েছিল। তারাবাইয়ের অর্ডারে মদের বোতল বাইরে বেরিয়ে এলো। মিউজিক সিস্টেমও চালিয়ে দেওয়া হলো। বাংলোর দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলো। এখন আমাকে নিজের দাম লাগানোর জন্য পুরুষদের মাঝে যেতে হতো। তাই আমার হৃদয় এত জোরে জোরে বাজছিল যে তার স্পষ্ট শব্দ আমার কানে আসছিল। আমার মুখের উপরে ওড়না টেনে দেওয়া হলো। আমাকে একটা বিশেষ কায়দায় নিজের মুখের ওড়না সরাতে হবে, কিন্তু তার আগে আমাকে পুরুষদেরকে উত্তেজিত করতে হবে। ধীরে ধীরে সময় কাটছিল, আর তারাবাই আমার বিভিন্ন প্রশংসা করছিল। কিছু সময় পরেই আমাকে তাদের সামনে নাচতে যাওয়ার নিমন্ত্রণ দেওয়া হলো, আর আমি ধীরে ধীরে উঠে পুরুষদের মাঝে পৌঁছে গেলাম। যদিও আমার চোখে আর মুখে উদাস ভাব ছিল, কিন্তু ঠোঁটে হাসি লাগিয়ে রাখতে হয়েছিল। আমি জানতাম যে এই মুহূর্ত এখানকার সমস্ত মেয়েদের জীবনে আসে। এই সময়টা সমস্ত মেয়েদের জীবন বরবাদ করার জন্য অনেক। আমি মিউজিকের তালে নিজের কোমর নাচাতে শুরু করে দিলাম। তারাবাই আমাকে এমন কাপড় পরতে দিয়েছিল যাতে আমার শরীরের অর্ধেক দেখা যাচ্ছিল। আমার খুব লজ্জা করছিল, কিন্তু আমি তার সামনে অসহায়। সবাই আমাকে উৎসাহ দিচ্ছিল যেন আমি ঘুমটা সরাই, কিন্তু আমিও ভেবে নিয়েছি যে আমি যতক্ষণ অবধি এখানে কিছুটা কমফোর্টেবল অনুভব না করব ততক্ষণ ঘুমটা উঠাবো না। সময় কাটতে লাগলো। কিছু সময় পরে সেখানে উপস্থিত সমস্ত লোক উৎসাহে পাগল হয়ে যাচ্ছিল দেখে তারাবাই আমাকে আওয়াজ দিয়ে বলল, এই ছোটি, ঘুমটা উঠা। আমি উপরওয়ালার নাম নিলাম, আর একটা বিশেষ স্টাইলে শুধু ঘুমটা উঠালাম না, বরং সেটা দূরে ফেলে দিলাম। আমাকে এটা করতেই হতো যাতে পুরুষরা পাগল আর দিবানা হয়ে আমাকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু তারাবাই সবাইকে আগেই বুঝিয়ে দিয়েছিল যে যতক্ষণ না ওর দাম ঠিকঠাক ওঠে ততক্ষণে কেউই ছোটিকে হাত লাগাবে না। কিছুক্ষণ পরে ঘরে আসার সাথে সাথে আমার মাথায় হাজারো চিন্তা আসছিল। আমি কখনো ভাবিনি যে আমাকে এই রকম জীবন কাটাতে হবে যাতে শুধু আর শুধু অসম্মান থাকবে। আজকে যা কিছু আমি সহ্য করেছি সেটা শব্দতে প্রকাশ করতে পারবো না। আমার অবস্থা এমন একটা মানুষের মতো হয়ে গেছিল যে মৃত্যু চাইছিল কিন্তু মৃত্যু পাচ্ছিল না। আমি কান্না করছিলাম, চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছিল, আর আমার মুখ দিয়ে তারাবাই আর এই কোঠার জন্য অভিশাপ বের হচ্ছিল। যদিও আমি জানতাম এক না একদিন আমার সাথে এসব হবেই। এখানে থাকা সমস্ত মেয়েই তাদের তারাবাইয়ের যত কাজেরই হোক না কেন সবার সাথেই এসব হতো। সেই রাত আমার জন্য খুব যন্ত্রণাদায়ক ছিল। অনেক রাতে ঘুমানোর কারণে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। যখন সকালে আমি ঘুম থেকে উঠলাম তখন আমার মাথা খুব যন্ত্রণা করছিল। চোখ খুলে দেখলাম ঘরের মধ্যে তারাবাই দাঁড়িয়ে আমাকে চিন্তিত চোখে দেখছে। কিছুক্ষণ পরে সে আমার কাছে এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার চাঁদের এ কি হয়েছে? প্রথম রাতেই তো তুই অসুস্থ হয়ে পড়েছিস। এরপরে তিনি ইশারায় সব মেয়েকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিলেন।
আমি ঘৃণার কারণে তাকে দেখতেও চাইতাম না, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইলাম। যখন তার আমার উপরে এতটুকুও দয়া আসেনি, তাহলে আমি তার সঙ্গে কথা বলবই বা কেন? তারাবাই আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি জানি যে আমার চাঁদ খুবই সেন্সিটিভ। কালকের হওয়া জিনিস দেখে ভয় পেয়ে গেছে, তাই তো সারা রাত কান্না করছিল। তোর কান্নার আওয়াজ আমি শুনেছি, আর আমি তোর কাছে আসতেও চাইতাম, কিন্তু আমি অসহায়। সেখানকার সমস্ত জিনিসই আমাকে সামলাতে হয়েছে। অনেক টাকা পয়সা খরচ করে এই অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু তোর কথা ভেবে আমি কালকে তোর দাম লাগাইনি। না হলে তো অন্য সময় যে মেয়েকেই ওখানে উঠানো হতো তার দাম লাগানো হতো, আর সেই রাতেই তাকে সেই লোকের হাতে ছেড়ে দেওয়া হতো। কিন্তু তুই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই লোক যতই লোভী চোখে দেখুক না কেন, আমি না তো তোর দাম লাগাবো, আর না তো তোকে কোনো লোকের হাতে ছেড়ে দেব। আমি হতবাক চোখে তারাবাইয়ের দিকে তাকিয়ে রইলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তারাবাই আমার সাথে এতটা ভালো করতে পারে। তাই আমি তার দিকে তাকিয়ে বললাম, না, তুমি মিথ্যা বলছো। তুমি অবশ্যই আমার সাথে এরকম করবে, কেননা তুমি সবার সাথেই এরকম করেছো। আমার মাথায় হাত বুলাতে বুলাতে তারাবাই বলল, একমাত্র তুই আছিস যাকে আমি নিজের মেয়ের মতো মনে করেছি, তাই কখনোই কোনো মা নিজের মেয়েকে পতিতা বানাতে পারে না। কিন্তু তোকে লোকেদের মধ্যে অবশ্যই যেতে হবে, কেননা আমি যদি এরকম না করি তাহলে এই কোঠার অন্য মেয়েদের প্রতি অন্যায় হবে। দেখ, আমি তোর দিক থেকে আর কোনো অসুবিধা চাই না, আর আমি যদি জানতে পারি যে তুই আবার কান্না করেছিস, তাহলে আমি কখনোই তোকে ক্ষমা করব না। তার কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে তার গলা জড়িয়ে ধরে বললাম, তারাবাই, তুমি খুব ভালো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তারাবাই আমার কাঁধে হাত রেখে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমার হৃদয় খুব উৎফুল্ল হয়ে গেছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি এত সহজেই এত বড় সমস্যা থেকে বেরিয়ে গেছি। কিন্তু আমি কি এটা জানতাম যে তারাবাই তার লোভী স্বভাব কখনোই ভুলতে পারবে না। যদিও আমি এটা জানতাম যে আমার প্রতি তার ভালোবাসায় কোনো খাদ নেই, কিন্তু টাকা এমন একটা জিনিস যেটা মানুষের মানুষত্ব শেষ করে দেয়। আর এটাই তারাবাইয়ের সাথে হতে যাচ্ছে, আর সে আমাকে বরবাদ করে ছাড়বে। সময় এভাবেই কেটে যাচ্ছিল, আর আমি জলসা সাজিয়ে সেখানে প্রতিদিন নাচতাম। এখন আমার লজ্জা করে না, কেননা আমি জানতাম যে না তো আমার দাম লাগানো হবে, আর না তো কেউ আমাকে কিনে নিয়ে যাবে। ব্যাস, আমাকে নাচতে হবে, আর এখানে উপস্থিত সমস্ত পুরুষদের আনন্দ দিতে হবে। ধীরে ধীরে আমি অনেক বড় ড্যান্সার হয়ে গেছি। দূর দূরান্ত থেকে লোক আমার নাচ দেখতে আসতো। তারাবাই আমার নাচ থেকে এত টাকা ইনকাম করতো যে তার আমার দাম লাগানোর দরকারই হতো না। আর এমনিতেও তাকে আমার ফিগার ঠিক রাখতে হতো। যদি সে আমাকে কোনো পুরুষের হাতে তুলে দিত, তাহলে সেই লোকটা আমার ফিগার নষ্ট করে দিত। সময় এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু আজকে সকাল থেকে আমার হৃদয় কেমন যেন করছিল। আমি এই কথাটা তারাবাইকে বললাম, কিন্তু সে বলল যে, দেখ, আমি তোর দিক থেকে কোনো বাহানা চাই না, আজকে তোকে নাচতেই হবে। আজকে বড় বড় পার্টি আসবে, তোর কারণে যদি কোনো অভিযোগ আসে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যদিও না জানি কেন আমার এরকম মনে হচ্ছিল যে আজকে কিছু একটা হবে, কিছু অদ্ভুত, খুব ভয়ানক। সময় নিজের তালে চলতে লাগলো, আর রাতের বেলা মেহফিল সাজানো হয়ে গেল। বড় বড় পার্টিরা পৌঁছে গেছিল, তাই আজকে তারাবাই আমাকে সবচেয়ে ভালো কাপড় পরতে দিয়েছিল। পায়ে ঘুঙুর বেঁধে দিয়েছিল, মুখের উপরে সুন্দর করে মেকআপ লাগিয়ে দিয়েছিল, চুলে ফুলের গোছা লাগিয়ে দিয়েছিল। আমি সেজেগুজে যখন বাইরে এলাম, তখন অসংখ্য পুরুষের নজর আমার শরীরের উপর স্থির হয়ে গেল। তাদের নোংরা নজর আমার শরীরকে পার করে দিচ্ছিল, যেটা আমি খুব ভালোভাবেই অনুভব করতে পারছিলাম। প্রথম প্রথম আমার এই সব কিছু খুব খারাপ লাগতো, আর এই কাজ করতে আমার ঘৃণা হতো। কিন্তু ধীরে ধীরে আমার অভ্যাস হয়ে গেছিল, কারণ আমি জানতাম যে কান্না করে বা অন্য কিছু করে কোনো লাভ নেই, কেননা এটাই আমার জীবন, আর আমাকে এই সব কিছু স্বীকার করতেই হবে। আমি নিজের কোমর খুব সুন্দর করে নাচাচ্ছিলাম, নিজের পা ঘুরিয়ে মাটিতে মারছিলাম, যাতে এই মহলে একটা উত্তেজনা তৈরি হচ্ছিল, আর বিভিন্ন ধরনের আওয়াজ আমার কানে আসছিল। কিছু কথা আমার ভালো লাগছিল, আর কিছু এত জঘন্য ছিল যে মন চাইতো আমি এই সব ছেড়ে ছুড়ে কোথাও দূরে চলে যাই। কিন্তু আমি অসহায়। আজকের প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ ছিল, কেননা আজকে কোনো সাধারণ কাস্টমার আসেনি। বাইয়ের কথা মতো এরা অনেক পয়সাওয়ালা লোক। সেই লোকেরা আমার উপরে অনেক টাকা উড়ালো, যেটা তারাবাই জমা করে যাচ্ছিল। কিন্তু এই সময় একটা অদ্ভুত নজর আমার শরীরে অনুভব হচ্ছিল, তাই আমি চোখ উঠিয়ে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু আমি তাকে কোথাও দেখতে পেলাম না। সময় এভাবেই ধীরে ধীরে কাটতে লাগলো। হঠাৎ একদিন তারাবাই আমার কাছে এসে খুব নির্দয়ভাবে আমাকে বলতে লাগলো যে, তোমার সময় এখানে শেষ হয়েছে, আজকে তুমি এখান থেকে যাচ্ছ। আমি হতবাক চোখে তারাবাইয়ের দিকে তাকিয়ে রইলাম যে এটা সে কি বলছে। আমি বললাম,
তুমি মিথ্যা বলছো, তুমি আমার সাথে এরকম করতে পারো না, তুমি আমাকে কিভাবে বিক্রি করতে পারো? আমি এইসবই বলছিলাম, হঠাৎ করে একটা লোক এমনভাবে আমার ঘরে এলো যে আমি তারাবাইয়ের থেকে মুখ ঘুরিয়ে সেই লোকটার দিকে দেখতে লাগলাম। এই লোকটা খুবই হ্যান্ডসাম, দুধের মতো সাদা গায়ের রং, চওড়া ব্যায়াম করা ফিগার, তাকে প্যান্ট শার্টে যেন কোনো রাজকুমার মনে হচ্ছিল। সে একেবারে আমার কাছে এসে তারাবাইয়ের সামনেই আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসার সুরে আমাকে বলতে লাগলো, তোমার খরিদ্দার, তোমার প্রেমিক আমি তোমাকে খুব ভালোবাসতে শুরু করেছি। তোমার এক ঝলকে আমাকে তোমার প্রতি পাগল করে দিয়েছে। আমি তোমার সাথে আমার জীবন কাটাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে এই জায়গা থেকে বের করে অনেক দূরে নিয়ে যাব, যেখানে তোমাকে কেউই চিনবে না। তুমি একটা সম্মানের জীবন পাবে। আমি এই লোকটাকে অবাক হয়ে দেখে যাচ্ছিলাম। সে আমার সামনে হাঁটু গেড়ে বসে এই কথাগুলো বলছিল। আমার কি তাকে হ্যাঁ বলে দেওয়া উচিত? আমি তো কবে থেকেই এখান থেকে বের হতে চাইতাম, সম্মানের সাথে নিজের জীবন কাটাতে চাইতাম, নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাইতাম। আমার কি প্রপোজ স্বীকার করে নেওয়া উচিত? এরকম অনেক প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরছিল। আর এসবে ক্লান্ত হয়ে আমি হ্যাঁ বলে দিলাম, কারণ আমি সত্যিই একটা সম্মানের জীবন চাইতাম। কেননা এই পরিবেশটা আমার একদমই ভালো লাগতো না। আমার কথা শুনে সেই লোকটা খুশি হয়ে গেল আর তারাবাইয়ের দিকে তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে এ রাজি হবে না, কিন্তু এ তো রাজি হয়ে গেছে। এখন এ শুধুই আমার। যদিও তারাবাই এগিয়ে এসে আমার মাথার উপরে হাত রেখে বলল, বেঁচে থাক মা। আর সেই লোকটাকে বলল, এ আমার খুব আদরের মেয়ে, আপনি একে কোনো কষ্ট দেবেন না সাহেব। এ কথার উত্তরে সেই লোকটা বলল, তুমি কোনো অভিযোগ করার সুযোগই পাবে না, আমি একে আজকেই নিয়ে যাচ্ছি। এ কথা শুনে তারাবাই বলল, আর বিয়ে? সেই লোকটা বলল, সেটা আমরা করে নেব, তোমার টেনশন নেওয়ার দরকার নেই। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। যদিও আমি তাড়াতাড়ি উঠে গিয়ে নিজের জিনিসপত্র প্যাক করতে লাগলাম, কিন্তু সে মানা করে দিয়ে বলল, এখানকার সমস্ত জিনিস এখানেই রেখে দাও। ব্যাস, এখানকার একটা অমূল্য জিনিস আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, এটাই আমার জন্য অনেক। এক মুহূর্তের জন্য তার কথার ধরন আমার খারাপ লাগলো, কিন্তু আমি চুপ করে থাকলাম। সেই লোকটা আমাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। সে রাস্তাতে যেতে যেতে বলছিল যে সে একজন উকিল, আর ও আমার জন্য আজকে অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। ও আমার জন্য তারাবাইকে পুরো 1 কোটি টাকা দিয়েছে। তাই তো তারাবাই আমাকে ওর হাতে ছাড়ার জন্য রাজি হয়। আমি অবাক হলাম যে এই লোকটা এত বড় লোক। না জানি কেন আমার এই লোকটার উপরে সন্দেহ হতে শুরু করেছিল। মন করছিল যে আমি তাকে বলি যে তুমি আমাকে ফিরিয়ে রেখে আসো, আমি সেখানেই নিজের বাকি জীবন কাটিয়ে নেব। কিন্তু আমি তাকে কিছুই বলতে পারলাম না, কারণ তার ব্যক্তিত্বই এরকম ছিল। আমি একদম চুপচাপ রইলাম। আমার সাথে কি হচ্ছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। সেই লোকটা একটু অন্য টাইপের লোক ছিল। সে সোজা নিজের বাড়িতে আমাকে নিয়ে এলো। এই বাড়িটা বাড়ি নয়, একটা বিলাসবহুল বাংলো। সে আমাকে সম্মানের সাথে গাড়ি থেকে নামিয়ে আমার হাত ধরে সেই বাড়িতে ঢুকলো। সামনেই কালো কোট পরা একজন মহিলা দাঁড়িয়েছিল। এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে সেই লোকটার পিছনে লুকিয়ে গেলাম। সে নিজের হাত পিছনে করে আমাকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, তোমার ভয় পাওয়ার দরকার নেই, তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। এরপরে সে আমাকে কোনো রাজকন্যার মতো হাত ধরে উপরে নিয়ে গেল। আমার মনে খুব ভয় অনুভব হচ্ছিল। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে আমার সাথে যেন কিছু না হয়। আমি আমার জীবনে অনেক কিছু সহ্য করেছি, তাই এখন আমি শান্তি চাই। কিন্তু আমি জানতাম না যে আমার শান্তি এবার উড়তে চলেছে। যখন আমি উপরের ঘরে এলাম, তখন সামনের দৃশ্য দেখে আমার গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো, আর আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। যেটা আমি দেখছি সেটা আমার বিশ্বাস হচ্ছিল না। সামনেই আমার দিদির ছবি লাগানো, আর তার উপরে মালা দেওয়া। এর মানে হলো আমার দিদি এখন এই দুনিয়াতে নেই। আর এই ছবিটা ওর ছোটবেলার ছবি, যখন আমি 12 বছর বয়সে তার থেকে আলাদা হয়েছিলাম তখনকার। আমি তো আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাইতাম, কিন্তু এসব কি হয়ে গেছে। আমি মাটিতে বসে কান্না করছিলাম। তখনই হঠাৎ করে সেই লোকটা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকলো। সে সেই ছবিটার দিকে দেখিয়ে বলল, এই মেয়েটা আমার বউ ছিল, কিন্তু বাচ্চা ডেলিভারির সময় সে আমাকে একলা ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে, আর আমার হাতে এই ছোট্ট ফুল তুলে দিয়ে গেছে। মরার আগে ও আমাকে বলেছিল যে আমি যাওয়ার সময় আমাকে একটা কথা দাও যে তুমি আমার বোনকে খুঁজবে আর ওকে একটা ভালো জীবন দেবে, আর আমার মেয়ের লালন পালনও আমার বোনই করবে। তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো যে তুমি আমার বোনকে খুঁজে ওকে বিয়ে করবে। আমি অনেক দিন থেকে তোমাকে খুঁজছিলাম। এরপরেই আমি গিয়ে জানতে পারলাম যে তুমি ওই কোঠাতে আছো। তোমাকে খুঁজতে আমার পুরো 2 বছর লেগেছে। এখন আমার ভালো লাগছে যে আমি তোমাকে খুঁজে পেয়েছি।
আর আজকে আমার স্ত্রীর আত্মাও তোমাকে এখানে দেখে হয়তো খুশি হয়েছে। এই সব কথা শুনে আমি সেই বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিলাম আর চুমু খেতে লাগলাম। কারো সময় কি এভাবেও বদলাতে পারে? কোথায় আমি দুর্ভাগ্যের সাগরে ডুবেছিলাম, আর আজকে আমাকে কোন অবস্থায় এনে ফেলেছে। আমি সেই মুহূর্তেই তার হাত ধরে প্রতিজ্ঞা করলাম যে আমি আমার দিদির এই স্বপ্নকে অবশ্যই পূরণ করব, আর ওর মেয়েকে আমি নিজের মেয়ে মনে করে মানুষ করব। আমার দিদির স্বামীর নাম রাজীব, আর সে একজন নামকরা উকিল। তার অনেক লোকের সাথে পরিচয় ছিল, এই কারণেই সে আমাকে খুঁজে পেয়েছিল। রাজীব সেই দিনে আমাকে বিয়ে করে নেয়, আর আমরা দুজন একটা নতুন জীবনের শুরু করি। হ্যাঁ, আমার হৃদয়ে একটা কাটা অনুভব হতো যে যে মানুষকে আমি বিয়ে করেছি সে আগে অন্য কারো ভালোবাসায় পাগল ছিল। কিন্তু তারপরে আমি এটা ভেবে নিজের মনকে মানিয়ে নিয়েছি যে এই লোকটার কারণেই আমি সেই নরক থেকে মুক্তি পেয়েছি। ধীরে ধীরে সময় কাটতে লাগলো, আর ওর ব্যক্তিত্বের প্রতি আমার ভালোবাসা হতে শুরু করলো, আর আমি ওকে ভালোবাসতে শুরু করলাম। আমি আমার দিদির মেয়েকে খুব ভালোভাবে মানুষ করেছি, আর করব নাই বা কেন? এমনিতেও তো আমি ওর নিজের মাসিই ছিলাম। ওকে সবসময় নিজের বুকে আগলে রাখতাম, আর ওকে এটাই বলতাম যে আমি তোর মা। ও কিছুদিনের মধ্যেই আমার সাথে অ্যাটাচ হয়ে গেল, আর আমার কাছেই সবসময় থাকতো। রাজীব খুব ব্যস্ত থাকতো, কিন্তু তারপরেও ও আমাকে সময় দিত, আর আমার জন্য এটাই অনেক। বিয়ের প্রথম রাতেই ও বুঝে গেছিল যে আমি এখনো অবধি আমার ইজ্জত বাঁচিয়ে রেখেছি। আমি ওকে বলেও ছিলাম যে আমি শুধু ড্যান্স করতাম, আমি আজ অবধি কোনো পরপুরুষের কাছেও যাইনি, আর কোনো পরপুরুষ আমার শরীরকে ছুঁয়েও দেখেনি। এটা শুনে ও খুব খুশি হয়েছিল। এখন আমি রাজীব আর আমার মেয়ের সাথে খুব শান্তির জীবন কাটাচ্ছি। কিছুদিন পরে আমার বাড়িতে একটা নতুন খুশির খবর আসতে চলেছে, যার কারণে আমি আরও বেশি খুশি। ধন্যবাদ বন্ধুরা।